এটা কি? খুলে দেখো। নবনীতা ব্যাগটা খুলে একটা কাঠের বাক্স পেল আর 5টা সুন্দর কারুকাজের শাড়ি। এগুলো কার জন্য? তোমার জন্য। আমার তো শাড়ি আছে, আপনি এত দামি শাড়ি কিনতে গেলেন কেন? আর কবে কিনেছেন? নবনীতা অবাক হয়ে প্রশ্ন করলো। কিনেছি একদিন আগে, তোমায় দেবো বলে দেয়াই হয়নি। পছন্দ হয়েছে? অনেক সুন্দর হয়েছে। আপনার পছন্দ আসলেই রাজকীয়। নিকুঞ্জ শুনে হাসলো। বাক্সটা খোলো। নিকুঞ্জের কথা মতো নবনীতা বাক্সটি খুলল, খুলেই অবাক হয়ে গেল। এতগুলো সোনার গহনা? তোমার জন্য। আমার এত গহনা লাগবে না। এগুলো সব তোমার, এগুলো তোমার হক। আমি মোহরানা পরিশোধ করেছি, আর কিছু গহনা আমার তরফ থেকে আমার বউকে উপহার স্বরূপ দিয়েছি। নবনীতার কানে নিকুঞ্জের বলা আমার বউটা কানে বাজছে। তার গাল গরম হয়ে আসছে। নিজেকে শান্ত করে সে হাতে থাকা গহনার দিকে করুণ চোখে তাকালো। আপনি এগুলো আলমারিতে রেখে দিন, না হলে হারিয়ে যাবে আমার থেকে। ঠিক আছে, এই বাড়ির বউয়েরা সবাই গহনা পরে, তুমিও পরবে। বলেই নিকুঞ্জ বাক্স হতে একজোড়া কানের দুল নবনীতার কানে পরালো। সেখান হতে নাকফুল, হাতের বালা, গলার হার পরিয়ে দিল নিজের হাতে। নবনীতা অবাক চোখে নিকুঞ্জকে দেখছে। এখন দেখতে নতুন বউ লাগছে। আয়নায় দেখে আসো নিজেকে। নবনীতা নিকুঞ্জের মুখে নতুন বউ কথাটা শুনে লজ্জা পেল। সে উঠে আয়নার কাছে গেল, দেখতে কেমন লাগছে তাকে। আয়নায় নিজেকে দেখে বিস্মিত হলো অনেক। আসলেই তাকে অনেক সুন্দর লাগছে শাড়ি আর গয়নাতে। সে নিজেকে আয়নায় ঘুরে ঘুরে দেখতে লাগলো। ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি। নিকুঞ্জ নবনীতার দিকে তাকিয়ে মুগ্ধ নয়নে অবলোকন করছে। মেয়েটাকে এখন পরিপূর্ণ রমণী লাগছে। এই রমণীটি তার বউ। আসলে বিয়ের অনেক জোর, তা না হলে অপরিচিত একটা মেয়েকে বউ হিসেবে মেনে নিয়েছে অল্প সময়। ধীরে ধীরে সকল সংকোচ কমিয়ে আনবে, তবুও ভয় কাজ করছে কোথাও। আরে নিশুতি, তুই একলা আইলি কেন? জামাই বাবা আসে না? আশা বেগম হাসানকে না দেখে বলল। নিশুতি ঘরে গিয়ে হাতে রাখা জামা কাপড়ের ব্যাগ রেখে চৌকির একপাশে বসলো। তার মুখে কোনো কথা নেই, মুখটাও কেমন মলিন দেখাচ্ছে। আশা বেগম মেয়ের মুখ দেখে চিন্তিত হলো। জামাইয়ের সাথে ঝগড়া করে আইসোস? মন খারাপ কেন? না মা। তাহলে জামাই কই? আর তোর মুখ শুকনা লাগতাছে কেন? আমার ভালো লাগছে না মা, এসব নিয়ে পরে কথা বলবো। আশা বেগম মন খারাপ দেখে মেয়েকে আর কিছু বলল না, ঘরের বাহিরে চলে গেল। নিশু, তোর কি হয়েছে? মুখটা কেমন শুকনা লাগছে, চোখও ফুলে গেছে, কেঁদেছিস? নয়না আটকে উঠে বলল। নিশুতি তা শুনে মলিন হাসলো। পাগলের মতো হাসছিস কেন? বল কি হয়েছে? নয়না নিশুতির পাশে বসে বলল। তেমন কিছু হয়নি, আমি এবার অনেক দিন থাকবো। এখানে থাকলে রাগ করবি না তো? এটা কেমন কথা? তোর বাপের বাড়ি তুই থাকবি, আমি রাগ কেন করব? আমার তো আরো ভালো লাগবে। বড় আপা নাই তুই থাকবি। আসিফ কোথায়? শীতলা ওদের বাড়ি নিয়ে গেছে। বাবা কোথায়? আব্বা তো কাজে গেছে। বড় দুলা ভাই আব্বাকে একটা কাজ দিয়েছে। দুলা ভাই আসলেই অনেক ভালো, তাই না? হ্যাঁ, দুলা ভাইয়ের চাচাতো ভাইও অনেক ভালো। বলেই মুখে হাত দিল নয়না। ভুল কথা বলে ফেলেছে সে। নিশুতি শুনেও কিছু বলল না। আপা আজ আসবে না? বাবা কি এখনো মেনে নেয় নাই? জানি না, দুলা ভাইয়ের সাথে আব্বা কথা বললেও আপার সাথে বলে না। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মানুষ সুখ খুঁজে পেলে শত্রুকেও ভাই মনে করে। মানে? নয়না বুঝতে না পেরে বলল। তেমন কিছু না। দাদির কথা আমার খুব মনে পড়ছে। কি থেকে কি হয়ে গেল। আমারও খুব মনে পড়ছে। তুই একা আইলি যে, জামাই বাবা আইলো না কেন? নয়না, নিশুতি, আসিফ খাবার খাচ্ছিল। শীতলার মা রান্না করে খাবার দিয়ে গেছে আজ। গফনিয়াও খাবার খেতে বসে নিশুতিকে জিজ্ঞেস করলো। আমার ওই বাড়িতে থাকতে ভালো লাগছিল না, তাই আমায় কয়েকদিন থাকতে বলেছে এখানে। ওনার কাজ আছে তাই আসতে পারি নাই। নিশুতি আস্তে করে বলল কথাটা। ও হুম। আশা বেগমের কাছে নিশুতির আচরণ কেমন যেন সন্দেহজনক লাগছে। কি হলো মেয়েটার? হঠাৎ করে এই বাড়িতে চলে আসলো, আবার মনটাও খারাপ। আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার মা মরে গেল আগুনে। কার যে ক্ষতি করছিলাম রে, এই দিনটাও দেখা লাগলো। গফুর মিয়া ভাত নাড়তে নাড়তে বললেন। চিন্তা কইরো না, খাবার খাইয়া নাও। যে আমাকে সর্বনাশ করছে তার কোনোদিন ভালো হইব না। আশা বেগম বলল কথাটা। মা তুমিও খেয়ে নাও, সকাল থেকে তো কিছুই খাওনি। নিশুতি বলল। আশা, ভাত খাইয়া লো। গফুর মিয়া বললেন। আশা বেগম এই কথা শুনে অবাক হলেন। কতদিন পর এইভাবে বলল লোকটা, ভাবতে ভালো লাগছে তার।
স্বামীর কথা অনুযায়ী আশা বেগম নিজের জন্য ভাত থালায় সাজাতে লাগলো। আজম রেহমানি, আহাদ রেহমানি, নাইফ, নাজিম আর নিকুঞ্জ বৈঠকখানায় বসে আছে। আহাদ রেহমানি জরুরি কথা বলার জন্য ডেকেছে সবাইকে। হঠাৎ জরুরি তলব কিসের? নাজিম হাই তুলে বলল। তোমার বাবা কিছু কথা বলার জন্য ডেকেছে সকলকে। আজম রেহমানি বললেন, ও তো বলুন জমিদার বাবু, আমাদের ডাকলেন কেন? নাজিম, এটা কি ধরনের কথা? বেয়াদবি হচ্ছে কিন্তু। নায়েব থমকে বলে উঠল। কেন? আমি তো সঠিক কথাই বললাম। নাজিম অবাক হওয়ার ভান করে বলল, তাই বলে বাবার সাথে বেয়াদবের মতো কথা বলবি? বাদ দাও, ছোট লোকদের সাথে মিশে ব্যবহার খারাপ করে ফেলেছে। আহাদ রেহমানি গম্ভীর কণ্ঠে বললেন। নিকুঞ্জ চুপচাপ সবকিছু শুনছে আর দেখছে, তার কিছু বলার নেই। কেন ডেকেছে তা জানাই মুখ্য উদ্দেশ্য। ভাইজান, আমি অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করি আপনি বুঝবেন। বলো কি বলবে। আমি নাজিমের বিয়ে ঠিক করেছি। আমি চাইছি অল্প কিছুদিনের মধ্যে বিয়ে দিতে। আপনার কি মতামত? বিয়ের কথা শুনে সকলেই অবাক হয়ে গেল। নাজিম তার বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এমন কিছু শুনবে ভাবতে পারেনি সে। নাইফও অবাক হয়েছে, তবে নিকুঞ্জ এখনো শান্ত, যেন আগেই জেনেছে এই এমন কিছু হবে। আমার বিয়ে? এটা আপনি কি বলছেন? নাজিম উচ্চস্বরে বলে উঠল। আহা নিজাম, চুপ করো, কথা শেষ করতে দাও তোমার বাবাকে। আজম রেহমানি ধমকে থামিয়ে দিল নাজিমকে। নাজিম চুপ হয়ে গেল তখনই। মনের ভেতরে আহাদ রেহমানির ওপর রাগ জমছে তার। হঠাৎ বিয়ে? বাড়ির বড় ছেলে এখনো বিয়ে হয়নি, তোমার এই সিদ্ধান্তের কারণ কি? আজম রেহমানি বললেন, ভাইজান, বোঝার চেষ্টা করুন। আমার ছেলেটা ভালো নেই, নিজেকে সবার সামনে ভালো আছে দেখালো, মনে মনে সে অনেক ভেঙে গেছে। তাই আমি চাই ওই মেয়েকে ভুলতে সে বিয়ে করুক। আহাদ রেহমানি বলল। আজম রেহমানি এই কথাটা শুনে ভাবুক হলেন। নিকুঞ্জ বিদ্রুপের হাসি হাসল। পিতৃত্ব জেগে উঠেছে কি? না, কোনোদিন তা সম্ভব নয়। এর মাঝেও হয়তো কোনো উদ্দেশ্য আছে। আজিমের চোখ মুখ রাগ ফুটে উঠেছে। এত দরদাজ? কার মেয়ের সাথে বিয়ে ঠিক করেছো? নীরবতা ভেঙে আজম রেহমানি বললেন, হাসিমপুরের জমিদারের নাতনির সাথে। মেয়েটা যেমন সুন্দর তেমনি আচার আচরণ, বংশীয় লোক, টাকা পয়সারও অভাব নেই, আমাদের থেকেও পণ্য নেয়, ব্যবসা অনেক বড়। আহাদ রেহমানি গলা ছেড়ে বললেন, শুনে তো ভালোই মনে হচ্ছে, খোঁজ খবর নাও আর দেখো নাজিম রাজি কিনা। যদি রাজি থাকে তাহলে আমার কোনো বাধা থাকবে না। ঠিক আছে ভাইজান। আমার একটা জরুরি কাজ আছে, আমার এখন যেতে হবে। ঠিক আছে ভাইজান, আপনি তাহলে যান। আজম রেহমানি কাজের উদ্দেশ্যে বৈঠকখানা থেকে বেরিয়ে গেলেন। আপনি কার অনুমতি নিয়ে আমার বিয়ে ঠিক করেছেন? নাজিম রেগে বলে উঠল, আমার কারো অনুমতি নেবার প্রয়োজন নেই। আমি তোমার বাবা। আমি আমার পছন্দের মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো, আর তুমি আমার ছেলে, আমার কথা মেনে চলতে হবে। একটা কথা শুনে রাখুন, আমি বিয়ে করব না। আমি তোমার মতামত জানতে চাইনি, আমি যা বলেছি তাই করবে। আমি বাধ্য নই। এই বাড়িতে আছো, আমার কথা শুনতে বাধ্য তুমি। আমি আমার রোজগার করা টাকায় চলি, তাই বাধ্য নই। চুপ কর নাজিম, কি শুরু করেছিস? নায়েব বলল, আমি কিছুই শুরু করিনি, আপনার চাচা শুরু করেছে। তুই বিয়ে করবি না কেন সেটা আগে বল। আমি বলতে বাধ্য নই। নাজিম গম্ভীর কণ্ঠে উত্তর দিল, আগে মেয়েটাকে দেখ, তারপর পছন্দ না হলে না হয় ভিন্ন কথা, তখন না হয় বিয়ে করিস না। আমি এই মুহূর্তে বিয়ে করতে চাইছি না। ঠিক আছে, সময় নে, তারপর বিয়ে করিস। আমার পেছনে বিয়ে নিয়ে পড়ে থাকতে নিষেধ করো ভাই, কারণ এটা সম্ভব নয়। বলেই নাজিম রেগে হনহনিয়ে চলে গেল। আহাদ রেহমানি এসব শুনে হাত মুষ্টিবদ্ধ করে নিলেন। তোমরা দুজন নাজিমকে বোঝাও, ওর ভালোর জন্য আমি বলছি। ঠিক আছে চাচা, আমি এখন আসছি। ঠিক আছে, যাও। নাইফের কিছু কাজ থাকায় চলে গেল। নিকুঞ্জ ভাবলেশীন ভাবে বসে আছে। সে কোনো প্রক্রিয়া দেখায়নি। এতটুকু বুঝতে পেরেছে কিছু একটা ঘটেছে, যার কারণে নাজিমের বিয়ের কথা বলছে। খবর নেওয়া জরুরি। নবনীতা নিকুঞ্জের দিয়ে আকাশি রঙের শাড়ি পরেছে, তার সাথে সাদা রঙের ঘটি হাতার ব্লাউজ, গলায় সরু চেন পরেছে। চুল থেকে এখনো বিন্দু বিন্দু পানি ঝরছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আশ্রয় নিল সে। নিজের প্রতিচ্ছবি আয়না দেখে অনেকটা ভিন্নতা অনুভব করলো। কেমন বড় বড় লাগছে নিজেকে। চেহারায় ফুটে উঠেছে আলাদাই মাধুর্য। আকাশি রঙের শাড়ির মাঝে সোনালি রঙা সুতোর কারুকাজ করা শাড়িটা গায়ে খুব করে মানিয়েছে। ড্রেসিং টেবিলে কিছু প্রসাধনী সামগ্রী দেখতে পেল নবনীতা। তার মনে আছে এগুলো তো এখানে ছিল না, তাহলে কোথা থেকে আসলো? তার মানে নিকুঞ্জ এনেছে। সেগুলো হাতে নিয়ে দেখলো এগুলো মেয়েলি প্রসাধনী সামগ্রী, তার মানে তার জন্য নিয়ে এসেছে। এটা ভেবে খুশি হলো সে। মুখে হালকা স্নো দিয়ে চোখে কাজল লাগালো নবনীতা। ঠোঁটে হালকা করে লিপস্টিক দিল সে। আগে মেলায় দেখেছে এসব, কিন্তু টাকার অভাবে কিনতে পারেনি সে।
লিপস্টিক রেখে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তার মনে হলো চুলের ভাঁজে ফুল দিলে মন্দ দেখায় না। সে ব্যালকনিতে দেখেছে সাদা গোলাপ গাছ, অনেকগুলো ফুল ফুটেছে। নবনীতা পা বাড়িয়ে ব্যালকনিতে গেল, গিয়ে সেখানে হতে একটা ফুল ছিঁড়ল সে। তারপর কানের দিকটায় চুলের ভাঁজে ফুলটা দিল। সেখান থেকে আসতেই চোখ পড়লো ব্যালকনিতে থাকা নিকুঞ্জের বইয়ের টেবিলের দিকে। কৌতূহলবশত তার বইগুলো পড়ার আগ্রহ হলো। সেখানে গিয়ে নবনীতা চেয়ারে বসে টেবিল থেকে একটা বই নিল। বইটি ইংরেজিতে লেখা, পড়তে বেশ বেগ পেতে হলো তাকে। নিকুঞ্জ আহাদ রেহমানের কাছ থেকে এসে কক্ষে প্রবেশ করলো। কক্ষে নজর বুলিয়ে নবনীতাকে দেখতে পেল না সে। হয়তো নিচে আছে মায়ের সাথে। কাল কোর্টে যাওয়া লাগবে, কিছু কাজও বাকি আছে। আজ ছুটি নিয়েছিল সে। বিকেলে একবার নবনীতাদের বাড়িতে যেতে হবে। সে ব্যালকনির উদ্দেশ্যে পা বাড়াতেই দেখতে পেল আকাশি রঙের শাড়ির আঁচল নিচে পড়ে আছে। তাহলে কি নবনীতা ব্যালকনিতে? উকি দিতেই দেখতে পেল বই পড়তে থাকা অর্ধাঙ্গিনীর দিকে মনোযোগ দিয়ে তার বই পড়ছে। এমন সাজে নবনীতাকে দেখে নিকুঞ্জ থমকে গেল। মুগ্ধতা বিরাজ করতে লাগলো তার চোখে। মনোমুগ্ধকর রূপে অপরূপ লাগছে মেয়েটিকে। কানের পাশে সাদা ফুল যেন মুগ্ধতা বাড়িয়ে দিয়েছে। আকাশি রঙের শাড়িটা নবনীতার গায়ে মানিয়েছে ভালোই। হালকা বাতাসে দীঘল কালো চুলগুলো নড়ছে। তার খেয়াল হলো মেয়েটি আজ সেজেছে। নবনীতার জন্যই সাজগোজের কিছু জিনিস কিনে এনেছিল সে। তার আনা জিনিসগুলো তাহলে পছন্দ হয়েছে ভাবতেই হাসলো সে। মেয়েটাকে আজ ছোট মনে হচ্ছে না। সে গিয়ে আলমারি থেকে তার নিজস্ব ক্যামেরা নিয়ে আসলো। ক্যামেরা দিয়ে নবনীতার কয়েকটা ছবি তুলল সে। ছবিতেও মায়াবিনী লাগছে। বিকেলের গধূলি লগ্নে চারিদিকে বাতাস বইছে। আকাশেও মেঘের ঘনঘটা, হয়তো বৃষ্টি নামবে ধরণীতে। নবনীতা বই থেকে চোখ সরিয়ে বাহিরের দিকে তাকালো। প্রকৃতিতে বাতাসের সমাহার, আকাশও মেঘলা। সে হাতে থাকা বইটি সাজিয়ে রেখে দিল নির্দিষ্ট স্থানে। বই রেখে চেয়ার ছেড়ে উঠে ব্যালকনি থেকে আসবে এমন সময় নিকুঞ্জকে দাঁড়িয়ে থাকতে দেখলো। আচমকা সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা চমকালো সে। আপনি কখন এলেন? একটু হাসি মুখে বলল নবনীতা। নিকুঞ্জ নিজেকে স্বাভাবিক করে নিল। চোখ ফিরিয়ে আশেপাশে তাকালো। কিছুক্ষণ আগেই এসেছি। এতক্ষণ দাঁড়িয়েছিলেন? সংকোচ নিয়ে বলল নবনীতা। আসলে আপনি খেয়াল করিনি। বুঝতে পেরেছি। আপনার না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। ক্ষীণস্বরে বলল নবনীতা। কি করেছো? ভুরুক কুচকে বলল নিকুঞ্জ। দুঃখিত, আপনার না জানিয়ে গোলাপ ছিঁড়েছি আর আপনার আইনি বই পড়েছি। ও, এই ব্যাপার, সমস্যা নেই। আপনি কিছু মনে করেননি তো? অপরাধী স্বরে বলল নবনীতা। না, কিছু মনে করিনি আমি। কিছু মনে না করার জন্য ধন্যবাদ। আমার সবকিছুই তো এখন তোমার, এতে কিছু মনে করার কি আছে? নিকুঞ্জ স্বাভাবিকভাবে বলে উঠল। নবনীতা কথাটা শোনা মাত্রই কিছুটা চমকে গেল। কথাটায় অনেক জোর। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। এরকম তো আগে হয়নি। এই অনুভূতি তার অপরিচিত। সে নিকুঞ্জের দিকে তাকালো। নিকুঞ্জ তখনও স্বাভাবিকভাবে বাহিরের দিকে তাকিয়ে আছে। ইটস কিছুই বলেনি সে। তোমার এই শাড়িতে অসম্ভব সুন্দর লাগে। নিকুঞ্জ প্রকৃতি থেকে চোখ সরিয়ে নবনীতার দিকে তাকিয়ে তার ভাবাবেগ প্রকাশ করলো। নিকুঞ্জের কথা কর্ণকুহারে প্রবেশ করতেই নবনীতা লজ্জায় নুয়ে গেল। সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না সে। দ্রুত সেখানতে কক্ষে চলে আসলো। নিকুঞ্জ নবনীতার এমন ব্যবহারে অবাক হলো। এমন ভাবে কেন চলে গেল? বাহিরে ঝোড়ো হাওয়া বইছে, এর মাঝেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। মায়া নবনীতা অন্দরমহলের সোফায় বসে থেকে গল্প করছে। সীমা বেগম আর অরুণা রান্নাঘরে কাজ করছে। নবনীতা কাজ করতে চাইলেও সীমা বেগম তা করতে দেয়নি রাগে। নাজিমা এসে আরেকটা সোফায় বসলো। কিছুক্ষণ আগেই সে এসেছে। নিকুঞ্জ বিকেলের দিকটায় গফুর মিয়ার বাড়িতে গিয়েছিল, এখন আসেনি। নবনীতা বাহিরের আবহাওয়া দেখে কিছুটা চিন্তিত সে। বসে বসে নিকুঞ্জের আসার জন্য অপেক্ষা করছে। অন্দরমহলের দরজার দিকটায় তাকিয়ে বারবার উকি দিচ্ছে নবনীতা। নাজিব সেখানে বসে তাকায়, তার দৃষ্টিতে ধরা দিল বিষয়টি। মায়া নবনীতাকে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখলো। কি হয়েছে নবনীতা, ওদিকে তাকিয়ে আছো কেন? মায়া নবনীতার দিকে তাকিয়ে বলল। তেমন কিছু না, বাইরে বৃষ্টি হচ্ছে তো তাই তাকিয়ে আছি সেদিকে। নবনীতা আমতা আমতা করে বলল। এখানে বসে থেকে তো বৃষ্টি দেখা যাচ্ছে না, কোথায় বৃষ্টি দেখছো? নবনীতা বুঝতে পারলো সে ভুল কথা বলে ফেলেছে। দরজার বাহির হতে হাওয়া আসছিল তো তাই আর কি ওদিকে তাকিয়েছিলাম। নবনীতা মায়াকে বুঝতে না দিয়ে বলল কথাটি। ও, বুঝতে পেরেছি। নাজিম বিষয়টি বুঝতে পেরেও চুপচাপ না বোঝার ভান করে বসে রইল। জিনাত কোথায় মায়া? নাজিম আশেপাশে তাকিয়ে জিনাতকে না দেখে মায়াকে জিজ্ঞেস করলো। দাদির ঘরে বসে আছে, দেখে আসলাম একটু আগে। আমি ভেবেছি হয়তো নিকুঞ্জের সাথে বাহিরে গেছে। নাজিম বলল। হঠাৎ জিনা আপাকে কেন ভাই বাইরে নিয়ে যাবে? অবাক হয়ে বলল মায়া। নবনীতা চুপ করে দুজনের কথোপকথন শুনতে লাগলো। জিনাতকে তার মোটেও সুবিধার মনে হচ্ছে না। জিনাত বাহিরে যাওয়ার জন্য বায়না ধরেছিল নিকুঞ্জের কাছে।
এই কথা শুনে নবনীতার একটুও ভালো লাগলো না। অন্য কাউকে বাহিরে নিয়ে যেতে বললে কি হতো? বাড়িতে বউ রেখে কেন আপাকে নিয়ে ঘুরতে যাবে? ভাই কি রাজি হয়েছিল? কিছুটা রেগে বলল মায়া। হয়তো রাজি হয়নি, তাই তো জিনাত বাড়িতে বসে আছে। স্বাভাবিকভাবে বলল নাজিম। কথোপকথনের মাঝে নিকুঞ্জ বাড়িতে প্রবেশ করলো। বৃষ্টিতে পুরো শরীর ভিজে গেছে তার, সাদা শার্ট লেপ্টে আছে শরীরে। চুলগুলো হাত দিয়ে পেছনে চুলগুলো ঠেলে দিল। অন্দরমহলে তিনজনকে বসে থাকতে দেখে এগিয়ে গেল সে। নাজিম, তোর সাথে জরুরি কথা আছে, আমার কক্ষে আয় এক্ষুনি। বলেই নিকুঞ্জ নিজের কক্ষে চলে গেল। আশেপাশে আর তাকালো না। নাজিম নিকুঞ্জের কথা শোনা মাত্রই নিকুঞ্জের পিছু পিছু গেল। নবনীতার খারাপ লাগলো, সে তো নিকুঞ্জের জন্য অপেক্ষা করছিল, অথচ এসে একবারও না তাকিয়ে এইভাবে চলে গেল। মায়া নবনীতার দিকে তাকিয়ে বুঝতে পারলো বিষয়টি। মন খারাপ করো না, ভাই হয়তো জরুরি কথা বলবে, তাই তোমাদের সাথে কথা বলেনি। আমি কিছু মনে করিনি। নবনীতা একটু হাসার চেষ্টা করে বলল। চলো তোমায় একটা জিনিস দেখাই। উচ্ছ্বসিত হয়ে বলল মায়া। কোথায় যাব আর কি দেখবে? আমার কক্ষে চলো, তারপর দেখাচ্ছি। নিকুঞ্জ ভেজা কাপড় পাল্টে সাদা পাঞ্জাবি পরল। এরপর এসে ব্যালকনিতে বসলো। নাজিম ব্যালকনিতে বসে বৃষ্টি দেখছিল। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মন্দ লাগছে না। মাটির ঘ্রাণ রন্ধ্রে রন্ধ্রে প্রভাবিত হচ্ছে। নিকুঞ্জের উপস্থিতি পেতেই সামনের দিকে তাকালো। হঠাৎ জরুরি তলব করলি যে, কিছু হয়েছে কি? নাজিম হেয়ালি করে বলল। হয়েছে বলেই ডেকেছি। গম্ভীর কণ্ঠে বলল নিকুঞ্জ। তোর চাচা আবার কিছু করেছে তাই না? তেমন কিছু না। তাহলে কি হয়েছে বলতো? এসবের আগে বলতো, তোকে যে দায়িত্ব দিয়েছি তার গাফিলতি করেছিস কেন? আজ একটু ব্যস্ত ছিলাম। বুঝলাম। যাদের তুই গুপ্ত খবর আনার দায়িত্ব দিয়েছিস তারা অন্যের হয়ে কাজ করছে, এই খবর কি জানিস? কি বলছিস? অবাক হয়ে বলল নাজিম। সত্যি বলছি আমি, কেউ টাকা দিয়ে কিনে নিয়েছে, তাই তথ্য দিচ্ছে না তোকে। কে করেছে এমন? আমিও সঠিক জানি না, শুধু এইটুকু জানি চাচা এমনটা করেননি। চিন্তিত হয়ে বলল নিকুঞ্জ। তাহলে কে হতে পারে? জানি না, আমি খোঁজ খবর নিতে বলেছি, জেনে যাব কিছুদিনের মধ্যে। এখন কি করতে চাইছিস? আপাতত কিছু করব না, গুপ্তচরের থেকে সঠিক তথ্য পেলে তারপর দেখা যাবে। ঠিক আছে। আর একটা কথা ছিল। কি কথা? হাসানের খবর রেখেছিস? আমি কেন ওর খবর রাখবো? আমি জানি তুই রাখিস। নাজিম মলিন হাসলো। সে তো হাসানের সকল খোঁজ খবর রাখে। এখন হাসান কোথায় জানিস? না। হাসান শহরে গেছে। এই খবর তোর গুপ্তচর তোকে দেয়নি। হঠাৎ শহরে? অনেক বড় কাণ্ড ঘটিয়ে শহরে গেছে। নিশুতির কিছু করেনি তো ওই শয়তান? না, তবে তবে কি হয়েছে বল নিকুঞ্জ। নাজিম বিচলিত হয়ে বলল। হাসান নিশুতিকে। চারিদিকে ঝোড়ো হাওয়া বইছে। আবহাওয়া তার স্বাভাবিক গতি আগেই হারিয়েছে, অনেক আগেই। কুরুম কুরুম মেঘের গর্জন মাঝে মাঝে ভেসে আসছে। নাজিম নিশ্চুপ হয়ে বাহিরের উত্তাল পরিবেশের দিকে তাকিয়ে আছে। তারও মনের ভেতর বইছে ঝোড়ো হাওয়া। ধমকা হাওয়া যেমন হঠাৎ এসে এলোমেলো করে দেয়, তার মনটাও তেমন এলোমেলো হয়ে গেছে। নিকুঞ্জ নাজিমের এমন ভঙ্গুর অবস্থা দেখে তারও খারাপ লাগছে। তবুও তার কিছু করার নেই। পরিস্থিতি তার অনুকূলে থাকলে সে সমাধান করতে পারত। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল নিকুঞ্জ। তোমায় তো আমি সুখে দেখতে চেয়েছি। আমি তোমায় না পেয়ে যতটা কষ্ট পেয়েছি তা তুমি অনুভব করতে পারোনি, কারণ তুমি তো আমায় ভালোবাসতে না, আমি তোমায় বেসেছি। তোমায় না পাওয়ার যন্ত্রণায় ছটফট করেছে, এখনো করছি। তবুও চেয়েছি তুমি অন্য কারোর সাথে সুখী হও, ভালো থাকো। তোমার অজান্তেই তোমার সকল খোঁজ খবর রেখেছি, অনেক কষ্ট করে তোমার থেকে দূরে থেকেছি। কখনো তোমার পিছু পিছু বেহায়া প্রেমিকের মতো ঘুরিনি, কারণ আমি চাইনি আমার কারণে কেউ তোমায় কথা শোনাক। আর এর মাঝে আরো একটা সত্যি, আমি তোমায় এখনো বলতে পারিনি। এত কিছু করেও কি হলো? ভাগ্যের নির্মম পরিহাস। তুমি সুখী হওনি। প্রতিনিয়ত স্বামী নামক পুরুষটি তোমায় নির্যাতন করেছে, আর তুমিও তা নিশ্চুপ মেনে নিয়ে সংসার করেছো। কাউকে জানতেই দাওনি, তবুও শেষ রক্ষে হলো না। সংসার কাচের ন্যায় ভেঙে গেল এক নিমিষে। স্বামী নামক কাপুরুষ তোমায় চিরদিনের ন্যায় মুক্তি দিয়ে দিল বিবাহ নামক সম্পর্ক থেকে। এমনটা আমি চাইনি। তুমি ভালো আছো এটাই দেখতে চেয়েছিলাম, কিন্তু কেন এমন হলো? আকাশের পানে তাকিয়ে হাজারো কথা নাজিম বিষণ্ণ ভগ্ন হৃদয়ে বিড়বিড় করে বলল। চোখেতে পানি চিকচিক করছে তার। নাজিম, নিজেকে সামলা। ওর জন্য কোনো কিছুই হয়নি, যা নিশুতির ভাগ্যে ছিল তাই হয়েছে। এমনটা না হলেও পারতো, তাই না নিকুঞ্জ? একটা তালাক দেওয়া মেয়ের সমাজে বেঁচে থাকা অনেক কষ্টকর। সমাজ তাকে নানা রকম কটু কথা শোনাবে, তখন বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে। এইটুকু মেয়ে কিভাবে সহ্য করবে বলতো? বিমর্ষ গলায় নিকুঞ্জের দিকে তাকিয়ে বলল নাজিম। তোর কথা বুঝেছি, কিন্তু পরিবেশ এখনো শান্ত আছে। মানে? হয়তো নিশুর বিচ্ছেদের কথা এখনো কেউ জানে না। জানলে পরিবেশ শান্ত থাকতো না। হতে পারে। তুই চিন্তা করিস না, আমি বিষয়টা দেখছি।
নবনীতা জানে? না, এখনো জানাইনি। তোকে বললাম আগে, নবনীতা জানলে এখনো এখানে থাকতো না। জানলে কি যে হবে। নিকুঞ্জর গলায় চিন্তার রেশ। আমাকে কেন বললি? বলার প্রয়োজন ছিল তাই। ও, তোকে একটা কাজ দিব। কি কাজ? হাসান কোথায় আছে আর হঠাৎ নিশুতিকে তালাক কেন দিয়েছে এর কারণ খুঁজে বের করা। আমার মনে হচ্ছে অনেক বড় রহস্য আছে এর পেছনে। হাসানকে ধরলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুই না বলেও আমি ওই তার বাচ্চাকে খুঁজে বের করতাম, তারপর ওকে এমন জায়গায় পাঠাতাম যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। বলেই গা দুলিয়ে হাসল নাজিম। হাসিতে কষ্টের ছোঁয়া স্পষ্ট। তুই এমন কিছু করবি না। নিকুঞ্জ আতঙ্কিত হয়ে বলল, দেখা যাক কি করতে পারি। আমি ওকে নিশুতির জন্য ছেড়ে দিয়েছিলাম, আর দিব না। আমি চললাম, অনেক কাজ আছে রে। বলেই নাজিম ব্যালকনি থেকে চলে গেল। নিকুঞ্জ নাজিমকে নিয়েও চিন্তা হচ্ছে। রাগের মাথায় হাসানকে কিছু করে না বসে। নবনীতার হাত পা কাঁপছে থরথর করে। এই শীতল আবহাওয়ায়ও ঘেমে গেছে। খাটের এক কোনায় জড়সড় হয়ে বসে পড়ল সে। চোখের পানি বাদ মানতে চাইছে না। নাজিমা নিকুঞ্জের কথা সে শুনেছে। বোনের এমন কথা জানার পর সে কিভাবে ঠিক থাকবে? তার ছোট বোনটা জীবন শেষ হয়ে গেছে। তার বোনটা কি অবস্থায় আছে কে জানে। তাদের সাথেই কেন বারবার এমন কিছু হয়? আর কত পরীক্ষা দিতে হবে এই ছোট্ট জীবনে? সবকিছু তো শেষ হয়ে গেছে। দুঃখ যেন কিছুই ছাড়ছে না। এর থেকে কবে নিস্তার পাবে তারা? আর সহ্য করতে পারছে না সে। এসব ভাবতেই কান্না করতে লাগলো নবনীতা। দুদিন পর নিকুঞ্জ চিন্তিত হয়ে তার কক্ষের সোফায় বসে আছে। নবনীতা খাটে শুয়ে আছে বেহুশের মতো। একজন বয়স্ক ডাক্তার নবনীতার জ্বর কেমন দেখতে এসেছে। মায়া নবনীতার মাথার দিকটায় বসে আছে। সেও অনেক চিন্তিত। দুদিন ধরে নবনীতার জ্বর এসেছে, এখনো ভালো হয়নি। ওষুধ দিলেও কাজ হচ্ছিল ধীর গতিতে। সুস্থতার লক্ষণ দেখা যায়নি। তাই নিকুঞ্জ ডাক্তারকে আসতে বলেছে। নিকুঞ্জ চিন্তিত ভঙ্গিতে নবনীতার অসুস্থতায় মলিন হওয়া মুখের দিকে তাকিয়ে আছে। এই 2 দিনে খাবার খেতে না পারায় শুকিয়ে গেছে অনেকটা। চোখের নিচেও কালো দাগ দেখা যাচ্ছে। সে মেয়েটিকে অনেক যত্ন করেছে এই কয়দিনে। জ্বর এতটাই শক্তিশালী ছিল যে এক নিমিষে মেয়েটিকে কাবু করে ফেলেছে। চিন্তা করো না ছোট সাহেব, ছোট গিন্নি এখন অনেকটা সুস্থ আছে, অনেকটাই। ওষুধ দিচ্ছি, এগুলো খেলেই ঠিক হয়ে যাবে। ডাক্তার কিছু ওষুধ দিয়ে বললেন। কখন সুস্থ হবে? নিকুঞ্জ সোফা থেকে দাঁড়িয়ে বিচলিত হয়ে বলল, ওষুধ ঠিকমতো খেলে 2-1 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। নিকুঞ্জ কথাটা শুনে শান্ত হয়ে গেল। কিছুটা চিন্তা থেকে মুক্ত হলো সে। নিশুতি বাড়ির উঠান ঝাড়ু দিয়ে বারান্দায় বসলো। সকালের রান্নাও সে করেছে। বাড়িতে সে, নয়না আর আসিফ আছে। গফুর মিয়া কাজে গেছে না খেয়ে। আশা বেগম শীতলার মায়ের সাথে পাশের গ্রামে গেছে একটা কাজে। কি রে নিশু, রাঁধছিস? আশা বেগম ক্লান্ত পায়ে হেঁটে নিশুতির পাশে এসে বসলো। তুমি যাবে না? তোরা খাইছিস? খেয়েছি মা। খিদা লাগছে, ভাত বাইরা বাইরে নিয়ে আয় তো, আমি হাত মুখ ধুয়ে আসি। আশা বেগম কলের পাড়ে হাত মুখ ধুতে গেল। নিশুতি মায়ের কথা মতো থালায় আলু ভাজি আর ডাল নিয়ে বারান্দায় পাটি বিছিয়ে সেখানে রাখলো। গ্লাসে পানি এনে পাশেই রাখলো। আশা বেগম হাত মুখ দিয়ে পাটিতে বসে খেতে লাগলো। আমার আম্মাই তো ভালোই রাঁধতে পারে, একদম পাক্কা গিন্নির হাতের মতো স্বাদ হইছে। কার থেকে শিখছস? তোর শাশুড়ির থেকে? আশা বেগম খেতে খেতে বলল। শাশুড়ির কথা শুনে নিশুতির মুখটা মলিন হয়ে এলো। সে শুধু মাথা নাড়িয়ে হা বলল। কপাল কইরা শাশুড়ি পাইছস, এমন কয়জন পায়? আমারে যখন বিয়া কইরা এই বাড়ি নিয়ে আসে তোর বাপে, তখন আমার বয়স 13 বছর হইব। কিছুই পারতাম না। তোর দাদি নিজের হাতে সব কাজ শিখাইছে, আজ সেই মানুষটা নাই। চোখের পানি মুছতে মুছতে বলল আশা বেগম। নিশুতির চোখেও পানি এসে ভর করেছে। বাড়ি আছি? হ্যাঁ। হাত ছেড়ে একজন ডেকে উঠল। আসি ভাবি, ভেতরে আসেন। আশা বেগম চোখের পানি মুছে বলল। মহিলাটি এসে বাড়ির মধ্যে হাজির হলো। সাথে আরো কয়েকজন মহিলাও আছে। আরে নিশুতি যে, কবে আইসস বাপের বাড়ি? মহিলাটি বলে উঠল। 2 দিন আগে আইছে ভাবি। এত ঘন ঘন বাপের বাড়ি আসা ঠিক না। মাইয়া ছোট তো তাই। নিশুতির অস্বস্তি হতে লাগলো। মহিলাগুলো তাদের বাড়ির পাশের। তার দিকে কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে। মাইয়া বিয়া দিলে ছোট থাকে না আসিফের মা। তাও যদি হয় নিজের সংসার ভাঙ্গা চইলা আসা, তাহলে ভাবো কত বড় হয়ে গেছে। মহিলাটি নিশুতির দিকে তাকিয়ে কথাটা বলল। নিশুতি ভয় পেয়ে গেল। সবাই কি তার মানে জেনে গেল? এসব কথাগুলো তার কাটার মতো বিচ্ছে কানে। বুঝলাম না ভাবি, এইগুলা কি কইতাছেন? আশা বেগম কিছু না বুঝে বলল। তোমার মাইয়ারে জিগাও। আমার মাইয়া কেমনে জানবো? তোমার মাইয়া ভালো জানে। সবাই বসেন, তারপর ব্যাপারটা কি কইয়া ফালান। আমরা বসবার আসি নাই,
এমন কইরা কইতাছো মনে হইতাছে কিছুই জানো না। কি হয়েছে ভাবি? আমাগো সামনে অবুঝ সাজবা না আসিফের মা, আমরা সব কিছু জানি। মহিলাটি ব্যঙ্গ করে বলল। আশেপাশের আরো কয়েকজন মহিলা কানাঘুষা করছে। মায়া সংসার করব না, স্বামীর এটা আর কত লুকাইবা আসিফের মা। আর এক মহিলা ঠেস দিয়ে বলে উঠল। আশা বেগম চমকে উঠলেন কথাটা শুনে। নিশুতির চোখে পানি চিকচিক করছে। সে ঠোঁট কামড়ে সব শুনে চলেছে। কথাগুলো তার ছোট্ট মনকে ক্ষতবিক্ষত করেছে পুনরায়। আশা বেগম মেয়ের দিকে তাকালেন। তার মনে বড় কোনো ঝড়ের আশঙ্কা করছে। মাইয়া এমন অলক্ষণে যে দুদিনও সংসার করবার পারলো না। এই মাইয়ারে আবার ঘরে তুলছে, আমি হইলে ঘরে তুলতাম না। মহিলাটি বলে উঠল মুখ কুচকে। আপা, এগুলা কি কইতাছেন? আশা বেগম কম্পনরত কণ্ঠে বলে উঠল। মাইয়ারে জিগাও, কি মাইয়া দেখছো সবাই? বাড়িতে আইসা ঘাপটি মাইরা আছে, বাপ মারেও কয় না অসভ্য মাইয়া একটা। নিশুতি কথাটা শুনেই ধপ করে বসে পড়ল মাটিতে। নবনীতা দুর্বল চিত্তে হেঁটে জমিদার বাড়ির উঠানে এসে দাঁড়ালো। মনে হচ্ছে কতদিন পর বাহিরের আলো দেখলো সে। আশেপাশে তাকিয়ে প্রকৃতি দেখতে লাগলো। মায়াও পিছু পিছু এসে দাঁড়ালো। চলো পদ্মপুকুরের ওই দিক থেকে হেঁটে আসি, তোমার ভালো লাগবে। মায়া এসে নবনীতাকে বলল। নবনীতা মায়ার কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মায়া নবনীতার এক হাত ধরে পদ্মপুকুরের দিকে হেঁটে যেতে লাগলো। পদ্মপুকুর পদ্ম ফুলে ভরে গেছে এই 2 দিনে। বৃষ্টি হওয়ায় পুকুরের পানিও বেড়েছে। পানিতে ফুলগুলো অসম্ভব সুন্দর লাগছে। নবনীতা ব্যালকনি থেকে প্রতিদিন পুকুরের দিকে তাকিয়ে থাকতো। ফুলগুলো দেখলেও শান্তি লাগে মনে। অসুস্থতার জন্য এই কয়েকদিন খেয়াল করেনি সে। আজ শরীরটা একটু সুস্থ হওয়ায় মায়াকে সাথে নিয়ে বাহিরে এসেছে। দুজনেই পুকুর পাড়ে একটা সিঁড়িতে বসলো। পদ্ম ফুলগুলো অনেক সুন্দর লাগছে, তাই না নবনীতা? না ভাবি? মায়া একটু হেসে বলল। তুমি আমায় নবনীতা বলে ডাকো, ভালো লাগে শুনতে। ঠিক আছে। আসলে ফুলগুলো অনেক সুন্দর, ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। কখনো যদি তোমার মন খারাপ হয় তাহলে নিরিবিলি জায়গায় গিয়ে প্রকৃতি বিলাস করবে, দেখবে মন ভালো হয়ে যাবে। ফুল বিলাস করলেও মন্দ লাগে না। নবনীতা পুকুরের দিকে তাকিয়ে মায়াকে বলল। তুমি আগে মন খারাপ হলে এগুলোই করতে? আগে এমন অনেক করেছি। মন খারাপ হলে নিরিবিলি জায়গায় চলে যেতাম, আর সন্ধ্যার আগে আবার বাড়ি ফিরে আসতাম। তোমার ভয় লাগেনি? মায়া একটু অবাক হয়ে বলল। না, লাগেনি। নবনীতা মৃদু হেসে বলল। যদি কোনো বিপদ হতো তখন আমার ভাই তোমায় কোথায় পেতো বলো তো? দুষ্টমির স্বরে মায়া বলল। একদিন সন্ধ্যায় তো তোমার ভাইয়ের গাড়িতে ধাক্কা খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। ও, মনে পড়েছে। একটা কথা না বললেই না। কি? আমার ভাই তোমার মতো ভালো একজন ভাবি এনে দিয়েছে আমাকে। নাজিম ভাই বিয়ে করবে কিনা তা নিয়েও সন্দেহ। দেবদাস হয়ে গেছে। মায়া হতাশার স্বরে বলল। তোমার আর কোনো আত্মীয় নেই? নবনীতা কথাটা এড়াতে বলল। না, নেই। তবে আমার আরেকজন ফুপু ছিল, সে নাকি মারা গেছে। আমার বয়স তখন 2 বছর হবে হয়তো। কিভাবে মারা গেছে? ডাকাতেরা নাকি মেরে ফেলেছিল। কি নির্মম মৃত্যু! তোমার ফুপুর বিয়ে হয়েছিল? হয়েছিল তো, ফুপুর একটা মেয়েও ছিল শুনেছিলাম। মেয়ে? সে এখন কোথায়? পেছনে কারো দৌড়ে যাওয়ার আওয়াজে নবনীতা আর মায়া কথা বন্ধ করে পিছু ফিরে তাকালো। দেখলো 2জন লোক দৌড়ে যাচ্ছে। আপনারা কোথায় দৌড়ে যাচ্ছেন? কিছু হয়েছে কি? মায়া লোকগুলোকে প্রশ্ন করলো। লোক 2জন মায়ের কথা শুনে থেমে গেল। ছোট চাচা কাছে যাচ্ছিলাম, তিনি কি আছেন বাড়িতে? একজন লোক বলল। হ্যাঁ আছে। ওনার সাথে জরুরি কথা ছিল। ঠিক আছে, যান। মায়ের কথা শুনে লোকগুলো চলে গেল। এনারা কারা? নবনীতা বলল। আমাদের বাড়িতেই থাকে, বাবার ব্যবসায় সাহায্য করে। ও চাচি, আপনারা এসব কি বলছেন? আপনাদের জন্য আমার মা অসুস্থ হয়ে গেছে, এখনই বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। নয়না রাগে বলল কথাগুলো। যাচ্ছি, তগবাড়ি থাকতে আসি নাই আমরা। তুইও দেখি আরেক বেয়াদব, বড়দের সাথে কেমনে কথা কইতে হয় জানিস না। এই চল সবাই, এদের বাড়ি থাকা যাইব না। নিশুতির বন্দোবস্ত জমিদার বাবুই করব। বলে মহিলাটি তার দলবল সহ চলে গেল। মা, একটু পানি খাও। নয়না আশা বেগমের মুখের কাছে পানি দিয়ে বলল। আশা, আমি পানি খাইতাম না। আগে নিঃসুরে বল, ভাবি যা বইলা গেল সব সত্যি নাকি? আশা বেগম থমথমে গলায় বললেন। তুমি শান্ত হও মা, পরে জানা যাবে। তখন এই মহিলাদের কথা শুনে অসুস্থ হয়ে গেছিলে, এখন কি ভালো লাগছে? তোকে যা করতে কইছি তাই কর নয়ন।
নয়না কি করবে বুঝতে পারছে না। সে বাড়িতে না থাকায় কি হয়েছে তার অজানা। হয়তো কোনো বড় ঝামেলা হয়েছে। প্রতিদিনের এমন অশান্তি তার ভালো লাগে না আর। নিশু, কি হয়েছে খুলে বলতো। আমার মায়ের প্রশ্নের উত্তর দে। নিশুতি মলিন মুখে মা আর বোনের দিকে তাকালো। সব যেহেতু জেনেই গেছে তাহলে আড়াল করে আর লাভ নেই, এবার বলে দেওয়া জরুরি। হ্যাঁ মা, যা শুনেছ সব সত্যি। আমায় তোমার জামাই তালাক দিছে, তার কারণ আমি নাকি চরিত্রহীন। আমায় অনেক অপমান মারধর করেছে জানো মা। আগেও অনেক অত্যাচার করেছে, আরো অনেক অপবাদ দিয়েছে, যেগুলো আমি কিছুই করিনি। আমি চাইনি তোমরা কষ্ট পাও ওগুলো শুনে, কিন্তু আমার জন্য লোকজন তোমায় অনেক কথা শোনালো। এই গ্রামের সকলে যখন জানবে তখন অনেক কটু কথা শুনতে হবে তোমাদের। আমার সাথে কেন এমন হলো মা? বলে নিশুতি কাঁদতে লাগলো। মরতে পারিস না? তোগোলাইগা জীবনে কত কষ্ট করছি, বিয়া দিছি, সংসারও করতে পারলি না। কিসে কমতে আসিল তার? বড় ঘরে তো বিয়া দিছিলাম তোরে, তোর মুখ দেখতে চায় না আমি। বড় মাইয়া মান সম্মান থুইয়া জমিদারের পোলা বিয়া করছে, এসব নিয়েও মানুষের মুখে নানা কথা। আবার তুইও সংসার করতে পারলি না। তোগোলাইগা এত কথা আর শুনতে পারতেছি না, আর পারতেছি না আমি এসব সহ্য করতে। আমার মুখের সামনে থেকে চলে যায় হনি। মা, এসব কি বলছো তুমি নিশুরে? তুমি তো জানো নিশুতি কেমন, তাও এসব বলছো কেন? নয়না বলল। তুই কথা কইবি না নয়ন? নিশুতি মায়ের মুখে এমন কথা শুনে অবাক হলো। চোখের পানি গাল বেয়ে পড়ছে অনবরত। বাক্যগুলো বলতে একটুও কষ্ট হলো না মায়ের। তার যে মনটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। আপনজনদের থেকে এমন কথা তার কষ্ট আরো বাড়িয়ে দিল। তার তো কোনো দোষ নেই, তাও কেন সবাই তাকে খারাপ বলছে। মনে নিজের প্রতি রাগ জন্ম নিয়েছে। নিজেকে এখন তুচ্ছ মনে হচ্ছে। এই সংসারে তো সে এখন বোঝা। এটাই কি তার মা বুঝিয়ে তাকে? তীব্র অভিমানের পাহাড় জমা হলো নিশুতির মনে। এসব থেকে কিভাবে নিস্তার পাবে সে? তুই এটা কি করলি? আমি তোকে আগেই বলেছিলাম উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল, আর তুই কি করলি? এখন কি হবে বুঝতে পারছিস? ব্যালকনিতে দাঁড়িয়ে নিকুঞ্জ কাউকে কথাগুলো বলছিল। আমার এর থেকে ভালো কোনো উপায় জানা ছিল না। অন্যভাবেও তো সমাধান করা যেত। ওই শয়তান আবারও কারোর সাথে এমন কিছু করতো না, এর আশ্বাস দিতে পারতি আমায়। না, এখন যদি বিষয়টা নিয়ে জানাজানি হয়ে যায় তখন কি হবে? তেমন কিছুই হবে না, এত কাঁচা কাজ আমি করি না। আমি তো সমাধান করতে চেয়েছিলাম, তার আগেই তুই হাসানকে মেরে দিলি। জায়গা মতো পৌঁছে দিয়েছি, আর কোনো মেয়ের জীবন নষ্ট হবে না। হাসানের ব্যাপারটা আমি দেখছি, ওর জন্য এমন কিছুর কথাই আমি ভেবেছিলাম। আমি জানতাম তুই আমার পাশে সবসময় থাকবি। বলেই হাসলো নাজিম। তোর পাশে আমি সবসময় আছি, এই বিষয়টা আর কাউকে বলবি না। বাড়ির লোকদের কানেও যেন না পৌঁছে কথা, বিশেষ করে নবনীতার, বুঝেছিস? রাখছি এখন। ঠিক আছে। নিকুঞ্জ মুঠোফোনটির কল কেটে কক্ষে আসবে এমতো অবস্থায় পেছনে তাকাতেই দেখতে পেল নবনীতা দাঁড়িয়ে আছে। চোখে মুখে লেগে আছে আতঙ্কের ছায়া। অবিশ্বাস্য চোখে নিকুঞ্জকে দেখছে। নিকুঞ্জ নবনীতাকে দেখে চমকালো বটে। তুমি কখন এসেছো? নিকুঞ্জ স্বাভাবিকভাবে বলল। আপনাকে চিনতে আমি ভুল করেছি। আগেই বোঝা উচিত ছিল আপনিও জমিদার বংশের অংশ। তাদের মতো আপনারও অভ্যাস স্বভাব হবে, তাও আপনাকে বিশ্বাস করেছি। আপনি সকলের থেকে আলাদা এটাও মনে করেছি। আজ ভুল প্রমাণ করলেন আমায়। এসব কি বলছো তুমি? নিকুঞ্জ কিছু না বুঝতে পেরে বলল। আপনি মানুষ খুন করতেও পারেন আর খুন করাতেও পারেন, তাই না? একবারও অন্তর কাঁপলো না? নবনীতার কণ্ঠে কেঁপে কেঁপে উঠছে। না, বেঈমানদের জন্য আমার মনে সহানুভূতি নেই। আপনি একজন পাষাণ, আপনিও হত্যায় জড়িয়ে, তাও কত স্বাভাবিক আচরণ করছেন। তার ছেলের হাসি হেসে বলল নবনীতা, চোখে পানি টলমল করছে। বুঝেছি, আমার কথা শুনেছো। আমি তোমায় বুঝিয়ে বলবো, একটু সময় দাও। সময় কেন চাইছেন? ও বুঝেছি, আবার কোনো কাহিনী বানিয়ে আমায় বলবেন, তাই না? আমি এতটাও বোকা নই। আপনি কেন নিশুতির স্বামীকে অন্য কাউকে দিয়ে খুন করিয়েছেন সত্যি বলবেন কিন্তু। চাপা কষ্ট নিয়ে বলল নবনীতা। আমি তোমায় সবকিছু বলবো কিছুদিন পর, এখনো সময় হয়নি। আপনি কি বলবেন, নাকি আমি এখন এই বাড়ি থেকে চলে যাব? নবনীতা রাগে বলে উঠল। বলছি, আমি হাসানকে খুন করাইনি। আবারও মিথ্যা বলছেন। আমি নিজ কানে শুনেছি। আমার মানতে কষ্ট হচ্ছে আপনি এমন কিছুও করতে পারেন। আমার বিশ্বাস এমন করে না ভাঙলেও পারতেন। তুমি আমায় ভুল বুঝছো। আমি সঠিক বুঝেছি। বলেই নবনীতা কক্ষ থেকে বেরিয়ে যেতে লাগলো। কোথায় যাচ্ছো? নবনীতার কথা শুনে থেমে অশ্রু ভেজা চোখে নিকুঞ্জের দিকে তাকালো।
তার মানতে কষ্ট হচ্ছে সামনে থাকা মানুষটি এমন একটা কাজ করেছে। নিকুঞ্জ উত্তরের আশায় নবনীতার দিকে তাকিয়ে আছে। চলে যাচ্ছে এই বাড়ি থেকে। আমি এই বাড়িতে খুনির সাথে একই ছাদের নিচে এক কক্ষে থাকতে পারবো না। চিল্লিয়ে বলে উঠল নবনীতা। আবার কথা শোনো নবনীতা। বলেই নবনীতার হাত ধরতে গেলেও নবনীতা ছিটকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। নিকুঞ্জ এমন ব্যবহারে অবাক হলো। আপনি আমায় ছোবেন না, আপনাকে দেখলে ঘৃণা লাগছে আমার। নিকৃষ্ট মানুষ আপনি, খুনি আপনি। নবনীতা রক্তচক্ষু চোখে তাকিয়ে বলল। নিকুঞ্জ তখনও নবনীতার হাত শক্ত করে চেপে নিজের কাছে টেনে নিল। আমার অনুমতি ব্যতীত এই বাড়ি থেকে এক পাও বাহিরে দিতে পারবে না। আর কি বললে, আমি খুনি, নিকৃষ্ট? তাহলে তাই। নবনীতা খাটে বসে আছে মাথা নিচু করে। তার সামনে নিকুঞ্জ সাহেবী ভঙ্গিতে বসে আছে। মনোভাব বোঝা যাচ্ছে না তার। শান্ত চোখে নবনীতাকে দেখছে সে। মেয়েটার মনে কি চলছে তা সে বুঝতে পারছে না। এ বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল, নিকুঞ্জ জোর করে আটকে রেখেছে। আপনি আমার বোনের সব কেড়ে নিয়েছেন, আর আশ্রয়স্থল, সারা জীবনের সঙ্গী, বেঁচে থাকার কারণ সব এক নিমিষে শেষ করে দিয়েছেন। আমার বোন যদি জানে তার স্বামী আর দুনিয়াতে বেঁচে নেই, তাহলে সহ্য করতে পারবে না, মরে যাবে। নবনীতা অসম কষ্ট নিয়ে নিকুঞ্জকে বলল। নিকুঞ্জ একথা শুনে নড়ে চড়ে বসলো। তার ভুরু কুঁচকে গেল। নবনীতা কি দুদিন আগের কথা ভুলে গেছে? যদি মনে থাকতো তবে এমন অবুঝের মতো কথা বলতো না। নিশুতির তালাকের কথা শুনে নবনীতা কতই না কাঁদলো, আর এখন সেসব কিছুই মনে নেই। হয়তোবা জ্বরের কারণে এমন হয়েছে। যে তোমার বোনকে আগেই মুক্ত করে দিয়েছে, সে কিভাবে বেঁচে থাকার কারণ হয়? নিকুঞ্জ শান্ত কণ্ঠে বলল। নবনীতা নিকুঞ্জের দিকে তাকালো অদ্ভুত চোখে। নিকুঞ্জ বুঝলো নবনীতা কিছু বোঝেনি। হাসান তোমার বোনকে তালাক দিয়েছে আগেই। এখন তোমার বোন তোমার বাবার বাড়িতে। হাসান নিশুতিকে ধোঁকা দিয়েছে। 3 দিন আগে রাতের কথা মনে করো, মস্তিষ্কে চাপ দাও, তাহলে বুঝতে পারবে আসল ঘটনা। আর তুমি ওই মানুষটার জন্যই নিজের স্বামীর সাথে ঝগড়া করছো। এটা আমি মেনে নেব না। অন্য পুরুষের কথা যেন তোমার মুখে না শুনি, তাই ভেবে কথা বলো। নিকুঞ্জ ফিচেল হেসে বলল। নিকুঞ্জের ঠান্ডা মাথার হুমকি নবনীতার বুঝতে সময় লাগলো না। নবনীতা 3 দিন আগে কি হয়েছিল মনে করার চেষ্টা করলো। কিছুক্ষণ পরে মনে পড়লো নিকুঞ্জ আর নাজিমের বলা কথাগুলো মনে পড়ে গেল। সেদিন তো সব কথাই শুনেছে সে। এত কষ্ট সে আর সইতে পারছে না। সবকিছু এই বাড়ির মানুষদের জন্য হয়েছে। আমি আমার বাড়িতে যাব। তুমি তোমার বাড়িতেই তো আছো। এটা আমার বাড়ি না, আমি আমার বাড়িতে যাব। নবনীতা রাগে বলল। মেয়েদের বিয়ে হলে শ্বশুরবাড়ি মেয়েদের নিজের বাড়ি হয়। এই খুনিদের বাড়িতে আমার এক মুহূর্ত কাটানোর ইচ্ছা নেই আর। আমি আমার বাড়িতে যেতে চাই। তোমার এই খুনিদের সাথে থাকতে হবে সারা জীবন। আমার অনুমতি ছাড়া ওই বাড়িতে যাওয়ার কথা মাথায় এনো না। নিকুঞ্জ গম্ভীর স্বরে বলল। আপনি কে আমায় এসব বলার? বিরক্তকর চাহনি নিয়ে বলল নবনীতা। আমি কে? বুঝিয়ে দেই তোমায় আমি কে হই তোমার। বলেই নবনীতার কাছে আসতে লাগলো। নবনীতা নিকুঞ্জকে নিজের কাছে আসতে দেখে নবনীতা ছিটকে খাটের ওপর প্রান্তে চলে গেল। ভীতু চোখে নিকুঞ্জের দিকে তাকালো। বুকের ভেতরে ধকধক করছে তার। নিকুঞ্জ নবনীতার ভীতু মুখ দেখে এগিয়ে যেতে লাগলো। আপনি আমার কাছে আসবেন না, আমি কিন্তু আপনাকে খুন করে ফেলবো। কাপা কাপা গলায় বলল নবনীতা। আমি তোমায় ভয় পাই নাকি? শুকনা শরীর নিয়ে আমায় খুন করতে চাইছো? সাহস তো মন্দ নয়। বলেই হাসলো নিকুঞ্জ। আমার কাছে আসলে আমি নিজেকে শেষ করে দিব। নবনীতা খাটের পাশে ছোট টেবিলে রাখা ফল কাটা ছুরি গলার কাছে ধরে বলল। এমন কথা শুনে নিকুঞ্জ সেখানেই দাঁড়িয়ে গেল। সে শুধু নবনীতাকে ভয় দেখাতে চেয়েছে। এতটা ভয় পাবে বুঝতে পারেনি সে। কিভাবে বোঝাবে এই মেয়েকে? যা বলবে সবকিছুই অবিশ্বাস করবে এখন। এমন একটা দিন আসবে যখন তুমি জানবে আমি নির্দোষ, আমার কোনো অপরাধ নেই। তখন তোমার আফসোস হবে। দুজনের মাঝে ভুল বোঝাবুঝির দেয়াল সৃষ্টি হয়েছে, এটা একদিন ভেঙে গুড়িয়ে যাবে। তখন না দেরি হয়ে যায় অনেকটা। সে সময় তোমার বলতে আর কিছুই থাকবে না, এমনকি আমিও না। তুমি সবার সামনে নিজেকে সাধারণ একজন মেয়ে হিসেবে তুলে ধরো, কিন্তু তুমি তা নও। তুমি সবার থেকে আলাদা নব, আর আমার অদেখা সেই নব। নিকুঞ্জ নবনীতার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলল। নবনীতার চোখ বেয়ে পানি পড়ছে। আবারও সেই নাম ধরে রেখেছে তাকে, আর তাকে কিসের ইঙ্গিত দিল? নিকুঞ্জ কি কিছু আন্দাজ করেছে? নিকুঞ্জ আর কিছু না বলে কক্ষের দরজা আটকে চলে গেল। মায়া অনেকক্ষণ থেকে নবনীতার জন্য নিজের কক্ষে অপেক্ষা করছে। নবনীতার জন্য একটা উপহার এনেছে সে। এর জন্যই মূলত আসতে বলেছিল। দেরি করেও নবনীতার দেখা না পেয়ে নিকুঞ্জের কক্ষের সামনে আসলো ডাকতে। এসে দেখলো দরজা বাহির থেকে আটকানো।
তাহলে কি ভাই নবনীতাকে নিয়ে কোথাও গেছে? হয়তো কোথাও গেছে। সে সেখান থেকে চলে আসবে এমন সময় শুনতে পেল কারো কান্নার আওয়াজ। সে আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো কে কান্না করছে। ভালো করে শুনে বুঝতে পারলো কক্ষের ভেতর থেকে আওয়াজটা আসছে। তাহলে কি নবনীতা কান্না করছে? সে আর দেরি না করে দরজা খুলে ভেতরে ঢুকলো। নবনীতা কারো দরজা খোলার আওয়াজে কান্না থামিয়ে দরজার দিকে তাকালো, দেখলো মায়া এসেছে। নবনীতা, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে? মায়া তড়িঘড়ি করে বলল। মাথা ব্যথা করছে। নবনীতা মায়াকে মিথ্যে কথা বলল। ওষুধ খেয়েছো? খেয়েছি। আমি তোমার মাথা টিপে দিই? না, ঘুমালেই ঠিক হয়ে যাবে। তাহলে ঘুমানোর চেষ্টা করো, ঘুমালে ভালো লাগবে। ঠিক আছে। বলেই নবনীতা খাটে শুয়ে পড়ল। খারাপ লাগলে আমায় ডেকো, আমি আমার কক্ষেই আছি। ঠিক আছে। বলেই নবনীতা চোখ বন্ধ করলো। মায়া চিন্তিত ভঙ্গিতে কক্ষ থেকে প্রস্থান করলো। তখনই মায়া কক্ষ থেকে প্রস্থান করতেই নবনীতা একটুও দেরি না করে উঠে বসলো। এটাই সুযোগ এখান থেকে পালানোর, না হলে সে তার বাড়ি যেতে পারবে না। তার বোনটা যে কেমন আছে আর এক মুহূর্ত দেরি করা চলবে না। কক্ষ থেকে বেরিয়ে আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে নাকি। কাউকে না দেখে নিচে যাবে এমন সময় দেখলো আহাদ রেহমানি নিচে যাচ্ছে। সে তখনই পিলারের আড়ালে লুকিয়ে পড়ল। আহাদ রেহমানি তড়িঘড়ি করে যাওয়া দেখে সে দোতলার উপর থেকে অন্দরমহলের দিকে তাকালো। দেখলো আহাদ রেহমানিকে কোনো মানবী ডাকছে হাতের ইশারায়। মহিলাটির পরনে শাড়ি, শাড়ির আঁচল মাথায় দেওয়ার পেছন থেকে বোঝা যাচ্ছে না কে মহিলাটি। আহাদ রেহমানি মহিলাটির ইশারা অনুসরণ করে বৈঠকখানায় প্রবেশ করলো। নবনীতার এমন ঘটনা দেখে তার সন্দেহজনক মনে হচ্ছে। নিজের বাড়িতে এত লুকোচুরি কেন? আহাদ রেহমানি যাওয়ার কিছুক্ষণ পরে মহিলাটি আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে কিনা। কাউকে না দেখতে পেয়ে মহিলাটিও বৈঠকখানার দিকে গেল। নবনীতা পিলারের আড়াল থেকে তাকিয়ে সবটাই দেখলো। এরকম লুকোচুরি কেন দেখতে হচ্ছে? নবনীতা কিছু একটা ভেবে নিচে গেল। তারপর বৈঠকখানার দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। আহাদ রেহমানি চিন্তিত হয়ে বসে আছেন বৈঠকখানায়। তিনি খবর পেয়েছেন হাসানকে হত্যা করা হয়েছে। এমন দুঃশাসন যে কোনো সাধারণ মানুষ করবে না তা তিনি বুঝেছেন আগে। তাহলে কে এমন করেছে? অন্দরমহল পেরিয়ে বৈঠকখানার দরজা খুলে প্রবেশ করলো এক মানবী। চোখে মুখে লেগে আছে দুশ্চিন্তার ছায়া। সামনে থাকা আহাদ রেহমানি চিন্তিত মুখ দেখে মুখ বাঁকালো। কদম ফেলে আহাদ রেহমানির সামনের চেয়ারে গিয়ে বসলো। আহাদ রেহমানি কারো উপস্থিতি বুঝতে পেরে তাকালো। দেখতে পেল পরিচিত মুখ। নির্বোধ ছেলে একটা। আমাদের কথা শুনলে এমন করুণ পরিণতি হতো না। টাকা দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছি, এখনো অনেক কাজ বাকি আছে। সেইগুলো শেষ করেই মরতে পারলো না। শেষে কিনা আমাদের হাতে না মরে অন্যের হাতে মরলো। ইস, কি নির্মম মৃত্যু। মানবীটি নাটকীয়ভাবে কথাগুলো বলল। আহাদ রেহমানি কথাগুলো শুনে অবাক হয়ে তাকালো মহিলাটির দিকে। তার মানে কাজ সম্পূর্ণ করার পরেও এমন পরিণতি হতো হাসানের? এগুলো কি বলছেন আপনি? আহাদ রেহমানির কণ্ঠে অবাকের শেষ। মহিলাটি তা দেখে হাসলো। এতটুকুতেই অবাক হয়ে গেল। মহিলাটি মাথার আঁচল ফেলে দিল। মাথার রক্ত টকবক করে ফুটছে তার। তোমার জন্য অপেক্ষা করতে করতে জান বেরিয়ে যাচ্ছিল। আঁচল দিয়ে চোরের মতো মুখ ডেকে ছিলাম। কতক্ষণ আগে ডেকেছি সেদিকে খেয়াল আছে? আমার সময় নষ্ট করেছ তুমি। এরপর থেকে যেন এমনটা না হয়। আর হবে না এমন। মনে থাকে যেন। আপনি আমায় কেন ডেকেছেন? ঘরের মাঝেই যে শত্রুর বসবাস, নিজেদের বিপদ দেখেও কিভাবে চুপ থাকি। আমাদের বাড়িতে শত্রু? আহাদ রেহমানির চোখে মুখে ভয় দেখা গেল। মাছ মাংস দিয়ে তাকে পুষতেছ, সেদিন কোনো খেয়াল নেই। শত্রুর কথা শুনেই রং পাল্টে গেল। মহিলাটি বিদ্রুপ করে বলল। কে সে? তোমার বোনের মেয়ে। আহাদ রেহমানি কিছুটা অবাক হলেন। জিনাত তাদের সাথে শত্রুতা করছে, এটা তার বিশ্বাস হচ্ছে না। জিনা এমনটা কেন করবে? আমাদের ক্ষতি করে ওর কি লাভ? আপনার কোথাও কোনো ভুল হচ্ছে। অবিশ্বাসের স্বরে বলল আহাদ রেহমানি। মহিলাটি কটমট করে তাকালো আহাদ রেহমানির দিকে। আহাদ রেহমানি কিছুটা ভয় পেলেন। তোর কি একটাই বোন? আর কোনো বোন ছিল না? হিসিয়ে বলল মহিলাটি। আহাদ রেহমানির তার আরেক বোন আরও বোনের মেয়ের কথা মনে পড়ে গেল। এটা কিভাবে সম্ভব? তোকে বারবার বলেছি ওই বাচ্চাটাকে মেরে ফেলতে, তাও তুই কি করলি? রাস্তার পাশে ফেলে দিয়ে আসলি বাচ্চাটিকে। এসব ঝামেলা শেকড় সহ উপড়ে ফেলতে হয়। রজনীর মেয়ে আমাদের বাড়িতে, এটা কিভাবে? আমি কেন চিনলাম না? তোর চোখের সামনে দিয়ে ঘুরে, তাও তো চোখে দেখিস না। চোখ শুধু মানুষের মেয়ের দিকে গেলে
দেখবি কি করে, তোকে যে অপমান করেছে তাও ভুলে গেছিস নাকি? দেখেছিস মায়ের মতো তেজি স্বভাব হয়েছে। মেয়েটি কি নবনীতা? হুম। এখন কি হবে ওই মেয়ে যদি জেনে যায় সবকিছু? আর আপনি কি করে জানলেন? তোর মা আর বোন এই মেয়েকে নিয়ে কথা বলছিল। মেয়েটির চেহারা নাকি রজনীর মতো। আমিও খেয়াল করলাম বিষয়টা, তারপর আমারও কেমন গোলমেলে লাগলো সবকিছু। লোক লাগিয়ে জেনেছি ওই বুড়ি নবনীতাকে রাতে কোথাও থেকে এনেছিল। আমার লোক গফর মিয়াকে একটু ভয় দেখালে ব্যাস গড়গড় করে সব বলে দিল যে এটাই রজনীর মেয়ে। আরো কিছু জানে নাকি এটা খোঁজ নিয়েছে আমার লোক। গফর মিয়া বলেছে এর থেকে আর কিছু জানে না। ওই বুড়ি যদি নবনীতাকে সবকিছু বলে দিয়ে থাকে তখন কি হবে? আমার মনে হয় নবনীতা কিছু জানে না। জানলে চুপ থাকার মেয়ে সে নয়। বুড়ি হয়তো বলতেই পারেনি, তার আগেই তো পরপারে পাঠিয়ে দিয়েছি। ভালো হয়েছে। এখন এই মেয়েকে কি করব? সংশয় নিয়ে বলল আহাদ রেহমানি। আগে হাসানের ব্যাপারটা দেখো, তারপর এই মেয়েকে দেখছি। শোনো, ওই মেয়ের সাথে ভালো ব্যবহার করবে। ঠিক আছে। ওর উপর আমাদের দলের এক মহিলাকে নজরদারি করতে বলো। কখন কি করছে, কোথায় যাচ্ছে, সব খবর আমার চাই। কাজটা হয়ে যাবে। বৈঠকখানার বাহিরে দাঁড়িয়ে দরজা ফাঁকা করে আহাদ রেহমানি আর মহিলাটির সকল কথাই শুনেছে। এই বাড়ির মানুষগুলো মুখোশধারী, ভালো মানুষের আড়ালে সাপ। চোখে পানি থাকলেও তার কারণ ভিন্ন। নবনীতার চোখে মুখে কোনো দুঃখের আভাস নেই, আছে শুধু প্রতিশোধের স্পৃহা। আজ আরেকটা সত্যির মুখোমুখি সে। তার দাদির মৃত্যুর পেছনে এই বাড়ির লোকদের হাত রয়েছে। কতটা জঘন্য নির্দয় হলে একটা পরিবারকে শেষ করার কথা চিন্তা করে। আমি তোদের কাউকে ছাড়বো না। তোরা আসলেই মানুষ রূপী জানোয়ার। আমি যেমন কষ্ট পেয়েছি তার থেকে অনেক গুণ বেশি কষ্ট দিয়ে তোদের মতো জানোয়ারদের নিঃশ্বাস করব। তোদের মতো নিজের বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি। ছোটবেলায় এতিম হয়েছি, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছি। আমার দাদির পোড়া শরীর দেখছি। এত কিছুর পরেও কিভাবে সব ভুলে চুপ থাকবো? ভালো থাকার অভিনয় করব? তোদের অনেক ছেড়ে দিয়েছি, এবার নিজের হাতে শাস্তি দিব। এতে যদি আমায় খুন করতে হয় তাও করব। তোদের আর কারো জীবন নিয়ে খেলতে দিব না। নবনীতা অগ্নিঝরা চোখে দুজনের দিকে তাকিয়ে বলল কথাগুলো। দুই চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। এতগুলো দিন এই কষ্টেই কেটেছে তার। নিকুঞ্জ নিজের ঘরে প্রবেশ করার আগে দেখতে পেল দরজা খোলা। তার মনে আছে সে যাওয়ার আগে দরজা বাহির থেকে আটকে গিয়েছিল। তাহলে খুলল কে? সে দ্রুত কক্ষে প্রবেশ করলো, দেখলো নবনীতা ঘরে নেই। সে ব্যালকনিতে গিয়ে দেখলো সেখানেও নেই। তাহলে কি মায়ার সাথে? নিকুঞ্জ নবনীতাকে খুঁজতে মায়ার কক্ষে গেল, দেখলো মায়া ছবি আছে, তার মানে এখানে আসেনি। সে রান্নাঘর সহ পুরো বাড়ি খুঁজলো, দেখলো নবনীতা নেই, ছাদেও নেই। দৌড়াদৌড়ে খুঁজতে খুঁজতে নিকুঞ্জ হাঁপিয়ে গেছে। শার্টটা ঘামে ভিজে গায়ের সাথে লেগে গেছে। তার মানে মেয়েটা পালিয়েছে। সে নিজের কক্ষে এসে শার্ট খুলে খাটের উপর ছুঁড়ে মারলো রাগে, তারপর গায়ে লিয়ে বসলো সোফায়। তার রাগ লাগছে, মাথার আগে দপদপ করে চলছে। রাগ নিয়ন্ত্রণ করতে দুহাতে চুল খামছে, চোখ বন্ধ করলো সে। এতটা অবোধ কি করে হয় এই মেয়ে? সাহসও মন্দ নয়, যা বলেছে তাই করেছে। নবনীতাকে সামনে পেলে দু চারটা থাপ্পড় মারত সে। ছোট বলে অনেক ছাড় দিয়েছে আর নয়। নবনীতা কক্ষে প্রবেশ করতেই দেখলো নিকুঞ্জ নিজের চুল খামছে, চোখ বন্ধ করে বসে আছে। তার ভয় লাগছে নিকুঞ্জকে। সে চুপ করে নিঃশব্দে খাটের উপর বসলো, গলা শুকিয়ে আসছে ভয়ে। ফিরে এলে কেন? একবারেই থেকে যেতে। নিকুঞ্জ চোখ বন্ধ অবস্থায় বলল সে জানে নবনীতা তার সামনে আছে। সে তার পরিচিত মেয়েলি সুবাস পেয়েছে। নবনীতা নিকুঞ্জের দিকে তাকিয়ে আশ্চর্য হলো। চোখ বন্ধ করেও কিভাবে বুঝলো সে এসেছে? আপনি কিভাবে বুঝলেন আমি এসেছি? নিকুঞ্জ চোখ মেলে সোজা হয়ে বসলো, তার চোখ লাল হয়েছে। নবনীতা নিকুঞ্জের লাল চোখ দেখে ভয় পেল। আপনার চোখ? আমি ঠিক আছি। আর কি যেন বলেছিলে? তুমি এসেছো আর আমি কিভাবে জানলাম? বিষয়টা অদ্ভুত, তাই না? দেখেছো, তোমার উপস্থিতি আমি চোখ বন্ধ করে অনুভব করতে পারি। আমার জীবনে তুমি প্রথম নারী যাকে আমি অনুভব করতে পারি, আবার তার চোখের ভাষাও বুঝতে পারি। অথচ তুমি দু চোখে দেখলেও আমায় চিনতে পারলে না। বলেই হাসলো নিকুঞ্জ। নবনীতা নিকুঞ্জের এমন কথা শুনে চমকালো। ফিরে এলে কেন নব? এবার যদি আর পালাতে না পারো? আমি এখানেই থাকতে চাই, তাই এসেছি। নবনীতা থেমে থেমে বলল কথাটা। বুঝেছি। এখন যদি তোমায় এই বাড়ি থেকে বের করে দেই তখন কি হবে? অবলীলায় বলল নিকুঞ্জ। নবনীতা অবিশ্বাস্য চাহনিতে নিকুঞ্জের দিকে তাকালো। তুমি আমার কথা অমান্য করেছো,
এখন কি করা যায় বলো তো? নিকুঞ্জ কথাটি বলতে বলতে এগিয়ে এসে নবনীতার দিকে তাকালো। সামনে নিকুঞ্জকে এসে দাঁড়াতে দেখে নবনীতাও ভয়ে চট করে উঠে পড়ল খাট থেকে। তখনই তার চোখ পড়ল নিকুঞ্জের উন্মুক্ত শরীরের দিকে। এমন অবস্থা দেখে সে ঢোক গিলতে লাগলো। লজ্জায় চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। তখনই নিকুঞ্জ নবনীতার অবস্থা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। তার কথার অমান্য হওয়ার শাস্তি তো দিতেই হবে। সে নবনীতার এক হাত টেনে নিজের কাছে টেনে নিল। নবনীতা হঠাৎ টানে তাল সামলাতে না পেরে নিকুঞ্জের উন্মুক্ত বুকে আশ্রে পড়ল। নিকুঞ্জ লম্বা হওয়ায় নবনীতার মাথা নিকুঞ্জের বুক ছুঁয়েছে। তার একটা হাত দিয়ে নিকুঞ্জের ভাউ চাপটে ধরেছে যেন সে পড়ে না যায়। নিকুঞ্জ নিজের আরেক হাত দিয়ে নবনীতা চুলের খোপা খুলে দিল। নবনীতা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে চোখ বুজে। রাতের মনোমুগ্ধকর বাতাস কক্ষে থাকা কপত কপতিকে ছুঁয়ে যাচ্ছে। নীরবতা বিরাজ করছে তাদের মাঝে। নবনীতা দূরে সরে যাওয়ার জন্য পেছাতেই নিকুঞ্জ কোমরে হাত দিয়ে আবারও নিজের কাছে টেনে নিল। হাতটা দিয়ে কোমর জড়িয়ে নিয়েছে নিকুঞ্জ। নবনীতা হাঁসফাঁস করতে লাগলো। সে খেয়াল করলো নিকুঞ্জের স্পর্শে শেখছে। গলা কেমন শুকিয়ে আসছে কেমন, ঠোঁটও তীর তীর করে কাঁপছে। মনে অজানা ভয় কাজ করছে তার। ছটফট করতে করতে হঠাৎ শান্ত হয়ে গেল নবনীতা। তার মাথা পুরুষালী প্রশস্ত বুকে থাকায় হৃদস্পন্দনের আওয়াজ তার কানে বাজতে থাকলো। অস্বাভাবিকভাবে হৃদস্পন্দন বেড়ে চলেছে। তার শরীর শিরশির করে উঠল এ শব্দে। সে তার হাত দ্বারা সে স্থানটি ছুঁয়ে দিল। কি করছে মনে পড়তে দ্রুত হাত সরিয়ে নিল নবনীতা। ধীরে ধীরে উন্মুক্ত বুক থেকে মাথা উঠিয়ে নিকুঞ্জের দিকে তাকালো সে। দেখলো নিকুঞ্জ তার দিকে নিষ্পলক তাকিয়ে আছে। সে চোখে কোনো খারাপ কিছুর আভাস নেই, আছে শুধু মুগ্ধতা। নিকুঞ্জ তার শখের নারীর সৌন্দর্যে বিভোর। শ্যামকন্যারও বুঝি সৌন্দর্য এতটা মনোমুগ্ধকর হয়? হ্যাঁ হয়। ভালোবাসার নজরে তাকালে সৌন্দর্য সে ধরা দেয় মনে। ঠোঁটের কোণে তিলটা যেন আরো মায়াবতী করে তুলেছে রমণীকে। সে নবনীতার কপালে এলোমেলো চুলগুলো নিজের হাতে কানের পেছনে গুজে দিল। এতে নবনীতা কিছুটা কেঁপে উঠল। এতটা কাছে আজই প্রথম এসেছে তারা। পুরুষ মনও আজ বিচলিত, তবুও শান্ত রেখেছে নিজেকে। সময়টা যে এখন উপযুক্ত নয়, তাও নিকুঞ্জ মনের বিরুদ্ধে গিয়ে নবনীতার কপালে ভালোবাসার পরশিকে দিল। নবনীতা কেঁপে উঠে আবার সে চোখ বন্ধ করে নিল। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এখন আরো ভয় করছে তার। আমায় কখনো রাগাবে না, আজ অল্প শাস্তি দিলাম, এরপর থেকে আরো বেশি শাস্তি অপেক্ষা করবে তোমার জন্য, বুঝেছ? আমার থেকে কখনো পালানোর চেষ্টা করো না, এর ফল ভালো হবে না, আগেই সাবধান করে দিলাম তোমায়। নিকুঞ্জ কথাটি বলেই নবনীতাকে ছেড়ে সোফায় গিয়ে বসলো। নবনীতা কথাগুলো শুনে চুপচাপ থাকলো। সে নিকুঞ্জের উপস্থিতি বুঝতে পারল। সে তখনই চোখ খুলে ফেলল। এতক্ষণ দম আটকে ছিল। আর কিছুক্ষণ এভাবে থাকলে নিশ্চিত অক্কা পেত সে। নিকুঞ্জকে সোফায় বসে থাকতে দেখে সে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো। বিশ্বাস নেই মানুষটিকে আচমকা কখন আবার সামনে এসে দাঁড়ায়। আপনি এটা কি করলেন? নবনীতা তার কপালে হাত দিয়ে অবাক কণ্ঠে বলল। কি করেছি? ভাবলেশীনভাবে বলল নিকুঞ্জ। আমার কপালে আপনি। আর বলতে পারল না নবনীতা। তার লজ্জা লাগছে বলতে। আরো কয়েকটা দিব নাকি? শাস্তি কি কম হয়েছে? নিকুঞ্জ গলা খাদে নামিয়ে বলল। আপনাকে ভালো ভেবেছিলাম, এখন দেখছি আপনিও খারাপ। আপনি একটা অসভ্য। তাই নাকি? তুমি এই অসভ্যের অর্ধাঙ্গিনী? কথাটা শুনে নবনীতা মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। তোমার বই আনার ব্যবস্থা করেছি আমি। আগামীকাল হতে স্কুলে যাবে। তোমার সাথে আমার একজন লোক থাকবে যে তোমার স্কুলে নিয়ে যাবে আর নিয়ে আসবে। নবনীতা কথাটা শুনে নিকুঞ্জের দিকে তাকালো। সে অবাক হয়ে তাকিয়ে আছে, চোখে মুখে বিস্ময়ের চিহ্ন। তার পড়াকাল থেকে শুরু করতে পারবে, মনে মনে খুশি হলো। আমার দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে না। জানি আমি দেখতে সুন্দর, তাই বলে কেউ আমার দিকে নজর দিক এটা আমার ভালো লাগে না। তাকিও না, আমি কে জানে কখন ভাবছিলে প্রেমেও পড়ে যেতে পারো। নিকুঞ্জ ভাব নিয়ে কথাটা বলল। বইয়েই গেছে আপনার প্রেমে পড়তে। অসভ্য লোক একটা। মেয়ের সামনে এভাবে অবতার হয়ে বসে আছেন, লজ্জা করছে না? নবনীতা চোখ সরিয়ে বলল। লজ্জা করবে কেন? আমার কক্ষ, আমার বউ, এখানে লজ্জার কি আছে? আমার বউ কথাটা শুনে নবনীতার ভালো লাগলো। কেমন যেন অধিকার বোধ খুঁজে পেল এই কথাতে। তার ভালো লাগা বেশিক্ষণ স্থায়ী হলো না। এই জমিদার বাড়ির মানুষেরা তার সাথে যা যা করেছে মনে পড়ে গেল। নাজিম ছাদে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে। মনটা আজ অনেকটাই শান্ত। খোলা আকাশটা আজ তারাই পরিপূর্ণ হয়ে আছে। পাশে নিশুতি থাকলে সময়টা আজ অন্যরকম হতো। যে তার জীবন থেকে একবার চলে গেছে, সে আর চায় না তাকে ফিরিয়ে আনতে। সে তো জানে নিশুতির মনে তার জন্য কোনো জায়গা ছিল না। দূর থেকে যতটা খেয়াল রাখা যায় সে রাখবে। হয়তো হাসানের খবরটা পেয়েছে। প্রাক্তন স্বামীর জন্য হয়তো চোখের পানি ফেলতে ব্যস্ত মেয়েটি। একতরফা ভালোবেসেছি, কষ্ট তো পেতেই হবে, এটা ভবিতব্য।
সেই ভবিতব্যই আমার জন্য কার্যকর হয়েছে। যে দখনে আমি পড়ছি, তুমি যেন এর ব্যথা বুঝতে না পারো। শূন্য বিকেলে তোমার অস্তিত্ব আমায় মনে করিয়ে দেয় তুমি নেই, আর হয়তো কখনো থাকবেও না। কারো হেঁটে আসার আওয়াজে নাজিমের ধ্যান ভঙ্গ হলো। পেছনে তাকিয়ে দেখলো কে আসছে। অন্ধকার থাকায় তা বুঝতে পারলো না। প্রেমিক পুরুষের তবে বাড়ি ফেরার সময় হয়েছে। ও তুই? নাজিম নিকুঞ্জের গলা শুনে বলল। হ্যাঁ, ছোট চাচি বলল তুই বাড়ি এসেছিস। কক্ষে গিয়ে দেখলাম তুই নেই। মনে হলো ছাদে আছিস, তাই আসলাম। ও, হাসানের বিষয়টা গ্রামের মানুষ জেনে গেছে। চাচার বিশ্বস্ত লোক ছিল, তিনি তো লোক লাগিয়েছেন কে খুন করেছে তা জানার জন্য। আমার মনে হচ্ছে চাচাকে অন্য কেউ সাহায্য করছে এসব কাজে। যে সাহায্য করছে তাকে খোঁজা জরুরি। বাড়িতেও নজর রাখা জরুরি, হয়তো কিছু জানা যেতে পারে। ঠিক আছে, আমি দেখে নেব। দুই ভাই কিসের আলাপ চলছে? নাইব ছাদে এসে নিকুঞ্জ আর নাজিমকে দেখে বলল। তেমন কিছু না ভাই। নাজিম বলল। নাইব এসে নিকুঞ্জ আর নাজিমদের পাশেই দাঁড়ালো। এমন একটা কাজ করে তুই কি শান্ত আছিস, তুই নিজেই আমাকে বলতো। নাইব বলল। নাজিম কথাটা শুনে একটু ভয় পেল। আমি কি করেছি? তুইও জানিস কি নিয়ে কথা বলছি। ভাই, ওকে আর ভয় দেখিও না। তোমায় যে কাজটা দিয়েছিলাম করেছো? নিকুঞ্জ নাইবকে বলল। করেছি, এই নে কাগজপত্র নে। বলেই নাইব নিকুঞ্জকে হাতে থাকা কিছু কাগজপত্র দিল। এগুলো কিসের কাগজ? নাজিম কৌতূহলী হয়ে প্রশ্ন করল। ব্যবসার। ব্যবসার কাগজ দিয়ে কি হবে? তুই আবার ব্যবসায় হাত দিয়েছিস? না, আমার ব্যবসা সম্পর্কিত তথ্য জানার জন্য কাগজগুলো লাগবে। যেহেতু তুই আর আমি ব্যবসা থেকে অনেক দূরে, তাই কাগজগুলো পেতে অনেক বেগ পেতে হতো। ভাই তো ব্যবসার কাজে জড়িত, তাই ভাই কাজটা করে দিল। বুঝলাম। হাসান বেচারা কপালটাই খারাপ, শেষে কিনা এক পাগল প্রেমিক পুরুষের হাতে মরতে হলো। নাইব হতাশা নিয়ে বলল। ভাই তুমি জানো? নাজিম অবাক হয়ে বলল। এতটাও গাধা না আমি, আমার কাছে সব খবর থাকে। ভাবিস না ব্যবসার কাজে বাইরে থাকলেও তোদের কোনো খবর হয়তো রাখি না। ভাই, এসব কথা বাদ দাও। চাচাকে দেখিয়ে কোনো সন্দেহ হলে আমায় বলবে। আমার মনে হচ্ছে এই ব্যবসাতেও কোনো গন্ডগোল চলছে। ঠিক আছে, জানাবো। আমি কক্ষে যাচ্ছি, থাক তাহলে, কাল কথা হবে। বলেই নাইব চলে গেল। এই নে কাগজ, সাবধানে রাখবি। দরকার হলে লকারে তালা দিয়ে রাখবি, হারায় না যেন। ঠিক আছে, চলো নিচে যাই। না, তুই গেলে যা। নবনীতাকে ছাদে আসতে বলিস নিচে গিয়ে। বলেই নাজিম কাগজ নিয়ে ছাদ থেকে নেমে গেল। নিকুঞ্জ তারায় পরিপূর্ণ আকাশের দিকে তাকালো। চাঁদও থালার মতো আকৃতি ধারণ করেছে। আবহাওয়াটা সুন্দর লাগছে। তুমি এখানে একা কি করছো? জিনাতের কণ্ঠ শুনলো, তবুও সে তাকালো না। সে তো আকাশ দেখতে ব্যস্ত। কথা কেন বলছ না? জিনাত নিকুঞ্জের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল। কখন এসেছিস? আমি তো বিকেলে এসেছি, এসেই খোঁজ নিলাম। তুমি ছিলে না বাড়িতে। কাজে গিয়েছিলাম। ও, তোর তো কিছুদিন পর পরীক্ষা, এত ঘুরলে ফেল করবি তো। আমি তো তোমার কাছে এসেছিলাম এই কারণে। আমায় কয়েকটা অঙ্ক শিখিয়ে দিও, আমি পারছি না। আমি কেন? তোকে যে পড়ায় তাকে বললেই তো শিখিয়ে দেয়। নিকুঞ্জ ভুরু কুচকে বলল। এটা তো একটা বাহানা, তোমার পাশাপাশি থাকবো বলে এটা বলেছি। তুমি তো পাত্তাও দাও না আমায়। এই বাড়ির বউ হলে তো তোমায় পটাতে হবে আগে। মনে মনে জিনাত বলল। জিনাত নিকুঞ্জকে কি উত্তর দেবে কিছুক্ষণ ভেবেই চট করে উত্তর দিল। আসলে যিনি আমায় পড়াতেন উনি খুবই অসুস্থ, তাই আসতে পারছেন না। ও, শোনো, কাল থেকে রাতে পড়তে যাবো তোমার কাছে, এখন আসছি। নিকুঞ্জ না করার আগেই জিনাত সেখান থেকে চলে আসলো। নিজের বেনি করা চুলের ঝুঁটি নাড়িয়ে নাড়িয়ে গান গাইতে গাইতে জিনাত সিঁড়ি দিয়ে নামার সময় নবনীতাকে ছাদে আসতে দেখে মুখ বাঁকালো। তারপর এড়িয়ে নিচে চলে গেল। নবনীতা তা খেয়াল করলো। এই মেয়ে ছাদে কি করছিল এত রাতে? আর তাকে দেখে মুখ বাঁকানোর কি আছে? ভাবতে ভাবতে সে ছাদে গেল। আপনি আমায় ডেকেছেন? নবনীতা নিকুঞ্জের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বলল। নিকুঞ্জ কথাটা শুনে পিছু ফিরল। এতটা দূরে দাঁড়িয়ে আছো কেন? নিকুঞ্জ নবনীতাকে তার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে বলল। এমনি। আপনি কেন আমায় ডেকেছেন? একা একা প্রকৃতি বিলাস করতে ভালো লাগছিল না, তাই ভাবলাম তুমি আর আমি একসাথে প্রকৃতি বিলাস করি। এই কারণে আমায় ডেকেছেন? আর কি বললেন আপনি একা ছিলেন? দেখলাম তো জিনাত আপান ছিল,
তাকে নিয়ে না হয় প্রকৃতি বিলাস করতেন। নবনীতা রুদ্ধস্বরে বলল কথাটা। তা শুনে নিকুঞ্জ ভুরু কুচকে গেল। এই মেয়ে এত তেড়া কেন? এখানে আবার জিনাতকে টানছো কেন? আমি চাই না আপনার সাথে প্রকৃতি বিলাস করতে। আপনি আপনার মতো থাকুন আর আমায় আমার মতো করে থাকতেন। তুমি কি চাইছো পরিষ্কারভাবে বলো। আমি আপনার কোনো কাজের জবাবদিহিতা চাইবো না। আপনি আগে নিজের ইচ্ছেতে যেভাবে থাকতেন সেভাবে থাকেন, আর আমিও আমার মতো থাকবো নিজের মতো করে। আপনি আমার কোনো কাজের জবাবদিহিতা চাইতে